হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে তাপগতিবিদ্যার এনট্রপি টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব এনট্রপি বলতে আসলে আমরা কি বুঝি, এবং তার সঙ্গে আমরা খুব ভালোভাবে এনট্রপি রিলেটেড ম্যাথগুলোকে কিভাবে খুব সহজে সলভ করতে পারি সেটা আজকের ক্লাসটাতে আমরা দেখার চেষ্টা করব, এবং আমরা কিছু বোর্ড প্রশ্ন নিয়েও আলোচনা করব। তো প্রথমেই যে ব্যাপারটা আসে, যে এনট্রপি বলতে আসলে যে ব্যাপারটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা ইঞ্জিন কতটুকু শক্তি অপচয় করছে সেটাকেই কিন্তু এনট্রপি বোঝায়, যেটাকে আমাদের বইয়ে বলা আছে যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকেই আমরা এনট্রপি বলি। সেক্ষেত্রে আমরা এনট্রপি ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি বলতে পারি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা যদি সমীকরণটাকে একটু ভালো করি, এখানে ডিকিউ বলতে বোঝাচ্ছে তাপের পরিমাণ এবং টিটা হচ্ছে আমাদের তাপমাত্রা, এবং একটা ব্যাপার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে তাপমাত্রাটাকে আমাদের কেলভিন ইউনিটে হিসাব করতে হবে। এখন এই যে ডিকিউটাকে এখন এনট্রপির অঙ্কগুলো সাধারণত কার্নোট চক্র রিলেটেড আসে, আর একটা অঙ্ক আসে সাধারণত দেখা যাচ্ছে যেখানে নির্দিষ্ট তাপমাত্রার আইস বা বরফ দেওয়া থাকে এবং সেটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে যেতে বলা হয় এবং সেখানে এনট্রপির পরিবর্তনটা আমাদের হিসাব করতে বলা হয়। তো আমরা আজকে এই দুই টাইপের অঙ্কগুলোই দেখব। সেক্ষেত্রে আমরা যদি আজকে প্রথমে একটু বরফ গলন রিলেটেড এনট্রপির অঙ্কগুলো কেমন আসে সেগুলোকে একটু খেয়াল করি, তাহলে পরে আমরা প্রথমে একটু লিখে নিব যে আমরা সবাই কিন্তু 9-10-এ শিখে এসেছি যে ডিকিউ ইজ ইকুয়াল টু এমএস ডিটি। আর একটা সূত্র আমরা সবাই শিখে এসেছি, ডিকিউ ইজ ইকুয়াল টু এম এল এফ বা এম এল ভি। সেক্ষেত্রে ডিকিউ এমএস ডিটিটা কখন ব্যবহার করা হয়? যখন তাপমাত্রার পরিবর্তন হয়। আর এমএলএফ বা এমএলভি এই সূত্রটা ইউজ করা হয় যখন তাপমাত্রার পরিবর্তনটা হয় না। সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কগুলো করতে গেলে পরে ডিকিউ এর কোন মানটা ধরবো সেটাই কিন্তু আমরা বুঝতে পারি না, এবং তার জন্য আমরা কিন্তু অঙ্কগুলো করতে পারি না। সেই ক্ষেত্রে ফার্স্টে আমি যদি তোমাদেরকে একটু এভাবে দেখাই, দেখো প্রথমেই যদি আমরা একটু বরফ নিই, ধরলাম বরফের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো এইটাকে আমরা যদি তাপ দিই, তাহলে তাপ দিলে পরে প্রথম স্টেপে আমরা কি পাবো? আমরা অবশ্যই কিন্তু এখানে পানি পাবো, এবং সেই পানির তাপমাত্রাটাও হবে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। দেন এই পানিকে আমরা যদি আবার তাপ দিই, তাহলে আমরা সর্বোচ্চ তাপমাত্রায় যদি পৌঁছাই, তাহলে পরে আমরা যেটা পাবো সেখানেও পানি পাবো, কিন্তু সেখানকার পানির তাপমাত্রাটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। কেননা আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্প হওয়া শুরু করে। এবং এই পানিকে যদি আমরা আবার তাপ দিই, তাহলে আমরা এখানে কিন্তু বাষ্প পাবো, এবং সেই ক্ষেত্রে বাষ্পটা আমরা পাবো, সেই ক্ষেত্রে বাষ্পের তাপমাত্রাটাও কিন্তু হবে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু ক্ষেত্রে তার বেশিও হতে পারে, তবে আমরা ধরে নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে আমরা পাবো। এই চারটা স্টেপ কিন্তু আমাদের এনট্রপির অঙ্ক করার ক্ষেত্রে বা বরফ বা আইস রিলেটেড যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চারটা স্টেপ। এখান থেকে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে কোথায় তুমি ডিকিউ ইজ ইকুয়াল টু এমএস ডিটি এবং কোথায় তুমি ডিকিউ ইজ ইকুয়াল টু এমএলএফ বা এমএলভি সূত্রটা অ্যাপ্লাই করবা। দেখো ফার্স্ট স্টেপে তুমি যখন আইসকে, জিরোর আইসকে তুমি যখন ওয়াটার বা পানিতে কনভার্ট করছিলা, তখন তোমার আইস পানি অর্থাৎ বরফ পানিতে পরিণত হয়েছিল প্রথম স্টেপে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা তাপমাত্রা দিয়েই কিন্তু আমরা এখানে কিন্তু একটা তাপ দিয়েই কিন্তু এটাকে বরফ থেকে পানিতে কনভার্ট করেছি, কিন্তু আমরা এখানে সেই তাপমাত্রাটা দেখতে পাচ্ছি না। এরকম যদি অবস্থা হয়, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে অবস্থার পরিবর্তন হয়, এখানে আমি অবস্থার পরিবর্তন বলতে বোঝাচ্ছি যে আইস বা বরফটা হচ্ছে আমাদের কঠিন পদার্থ এবং পানি হচ্ছে তরল পদার্থ, অর্থাৎ তাপের ফলে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে 2 নম্বর সূত্র, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এম এল এফ। ওকে, আমি কিন্তু এখনো এনট্রপি হিসাব করিনি, আমি শুধুমাত্র ডিকিউ এর মানটা হিসাব করছি, এম এল এফ। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে
এখানে এলএফটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। আমরা সবাই জানি সুপ্ততাপ কাকে বলে। সুপ্ততাপটা হচ্ছে যে তাপমাত্রাটা হিডেন অবস্থায় থাকে, দেখা যায় না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু জিরোর বরফকে জিরোর পানি করতে পেরেছি, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তনটা কিন্তু আমাদের চোখে দৃষ্টিগোচর হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এখানে এমএলএফ, এমটা হচ্ছে বরফের ভর এবং এলএফটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, সেই মানটা আমরা ব্যবহার করব যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। দেন সেকেন্ড স্টেপে দেখো, জিরোর পানিকে তুমি 100 পানিতে কনভার্ট করছো। এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু পদার্থের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, কেননা এখানে এটাও লিকুইড, এই পানিও কিন্তু লিকুইড। সেক্ষেত্রে যদি এমনটা হয় যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি, তখন কিন্তু আমরা লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু এমএস ডিটি। ওকে, অনেকে যদি এটা নিয়ে কনফিউজড ফিল করো, তোমরা কিন্তু ডেল থিটাও ইউজ করতে পারো। ওকে, এবার পরবর্তী স্টেপে যদি দেখো, 100 পানিকে আমরা যখন 100 বাষ্প করেছি, এখানে তরল বাষ্প হয়ে গিয়েছে কিন্তু আমাদের তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রেও এখানে তাপমাত্রার পরিবর্তন হয়নি, মানে এখানে একটা হিডেন টেম্পারেচার ব্যবহার করা হয়েছে এবং যেটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। সেই ক্ষেত্রে আমরা আমাদের সূত্রটাকে লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু এম এল ভি। অর্থাৎ ব্যাপারটা যেটা দাঁড়ালো যে জিরোর বরফকে জিরোর পানি করতে গেলে পরে মোট তাপ এমএলএফ, জিরোর পানিকে 100 পানি করতে গেলে পরে মোট তাপ এমএস ডিটি, এবং 100 পানিকে 100 বাষ্প করতে গেলে মোট তাপ ডিকিউ ইজ ইকুয়াল টু এমএলভি, যেটাকে বলা হয় বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এখন এটা তো আমাদের ডিকিউ এর মান। সেক্ষেত্রে যদি আমাদের এখন বলা হয় একটা অঙ্ক দিয়ে যে সেখান থেকে এনট্রপি বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই মানটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, কেননা আমরা জানি এনট্রপি ইজ ইকুয়াল টু কত, ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। সো প্রথম স্টেপেই যদি আমি এখানে লিখি যে এনট্রপি ডিএস ইজ ইকুয়াল টু, আমি কিন্তু এখানে লিখতে পারি এম এল এফ বাই টি। সেক্ষেত্রে যেহেতু তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে কনভার্ট করলে পরে আমরা লিখতে পারি এম এল এফ বাই কত, 273। সেকেন্ড স্টেপে তুমি যদি আসো তাহলে দেখো এখানে এনট্রপির পরিবর্তন যদি তোমাকে বের করতে বলে, ডিএস ইজ ইকুয়াল টু তুমি তখন লিখতে পারো যে এম এস ডিটি বাই টি। কিন্তু যেহেতু এখানে তাপমাত্রা একটা পরিবর্তন হয়েছে, এটাকে যদি আমি T1 ধরি এবং এটাকে যদি আমি T2 ধরি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যোগজীকরণ করতে পারি, কেননা আমরা খুঁজে একটা মান নিয়ে কাজ করছি। সো লোয়ার লিমিটকে T1 এবং আপার লিমিটকে কিন্তু আমরা T2 ধরে আমরা এখান থেকে এনট্রপির পরিবর্তনটা বের করতে পারি। তা আমরা সবাই জানি যে এখানে ভরটা হচ্ছে কনস্ট্যান্ট এবং আপেক্ষিক তাপ যেটা পানির 4200, সেটাও কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট মান। সুতরাং আমরা এমএসকে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি T1 T2 ডিটি বাই টি, এবং এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারি যেটা বইয়ের সমীকরণে আমাদের দেওয়াই আছে এমএস লন T2 বাই T1। ওকে, এবার যদি আমরা তৃতীয় ধাপে যাই, তৃতীয় ধাপে এনট্রপি হিসাব যদি করতে যাই, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জাস্ট ডিকিউ বাই টি ফর্মুলা অনুসারে এম এল ভি বাই টি, কিন্তু যেহেতু এখানে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং আমরা লিখতে পারি এম এল ভি বাই 373 কেলভিন। অর্থাৎ তুমি যদি এই বেসিক স্টেপগুলো মাথায় রাখতে পারো, তাহলে পরে এই রিলেটেড যদি কোনো অঙ্ক তোমার আসে, তুমি কিন্তু সেটা অনায়াসে করতে পারবা। তো চলো আমরা দেখি যে এই রিলেটেড কোনো অঙ্ক আমরা পাই কিনা। তো আমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মানটা আমাদের এখানে দেওয়া আছে এবং পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিনও আমাদের দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে যদি
এই অঙ্কটা আমাদেরকে করতে বলা হয়, তাহলে আমাদের এই অঙ্কটা আমরা কীভাবে করব? তো আমরা প্রথমে একটু সাজিয়ে নিই। যদি আমি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমার আইস, তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রথমেই চিন্তা করি যে আমাদের বরফকে পানি বানাইতে হবে, সেক্ষেত্রে আমাদের এন্ট্রপির ফর্মুলা স্টেপ 1 অনুসারে ডিকিউ ইজ ইকুয়াল টু mLF/T। সেখানে এটার মান হচ্ছে 5 কেজি এবং LF এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে 33,600,000/T এর মান হচ্ছে 273। তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারি ক্যালকুলেশন করলে পরে আমাদের এখান থেকে সরি, এটা ডিকিউ না, এটা হবে ডিএস। যেহেতু এন্ট্রপি বের করছি আমরা, DS1 ধরলাম, এর মানটা আসবে হচ্ছে 6153.85। দেন পরবর্তী স্টেপে আমরা যখন যাব, তখন 0 পানিকে 100 পানি আমাদেরকে করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা একবারে যদি সূত্রটা এভাবে বের করি, DS2 ইজ ইকুয়াল টু MS লন, আমরা সবাই জানি T2/T1। সেই ক্ষেত্রে m এর মানটা হচ্ছে 5 কেজি, কিন্তু এবার আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু 0 পানিকে 100 পানি করছি। সো আমাদের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 লন T2 এর মান হচ্ছে 373, কেননা এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসকে 373, এবং T1 এর মানটা হচ্ছে 273। এবং এইখান থেকে এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটার মান আমরা পাবো হচ্ছে কত? 6554.24 জুল পার কেলভিন, যেটা এন্ট্রপির একক, এখানেও জুল পার কেলভিন। সেই ক্ষেত্রে আমাদের মোট এন্ট্রপি DS ইজ ইকুয়াল টু DS1 যোগ DS2 করে দিলে পরে কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে। তবে এর চাইতে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কটা, সেই অঙ্কটা হচ্ছে আমাদের আসতে পারে, সেটা হচ্ছে যে কার্ণচক্র থেকে আমাদের অঙ্ক আসতে পারে। তো আমরা একটু চলো দেখি কার্ণচক্র থেকে আমাদের কেমন অঙ্ক আসতে পারে। তো আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্র অনুসারে নিচের দিকে আয়তন V দেওয়া আছে এবং উপরের দিকে চাপ P দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের একটা লেক এরকম দেওয়া আছে। এখানে T1 এর মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 1200 কেলভিন এবং Q1 এর মানটা দেওয়া আছে হচ্ছে 500 জুল। A বিন্দু, এটা B বিন্দু, এটা C বিন্দু, এটা D বিন্দু, দেন B থেকে C, C থেকে D এবং D থেকে আবার A। এবং এই ক্ষেত্রে T2 এর মানটা নিচে দেওয়া আছে, T2 এর মানটা দেওয়া আছে হচ্ছে 650 কেলভিন। এবং এটা বরিশাল বোর্ড 2015-তে আসা একটি অঙ্ক, যেখানে বলা আছে যে কার্নোর এই চক্রটির প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তন ব্যাখ্যা হিসাব করো। ওকে, তো প্রথমে আমরা যদি AB এর হিসাবটা করি, অর্থাৎ DS AB যদি বের করতে চাই, তাহলে আমরা বলতে পারি DQ/T। সেক্ষেত্রে DQ এর মানটা আমাদের কত দেওয়া আছে? আমরা DQ এর মানটা দেখতেই পাচ্ছি 500 জুল দেওয়া আছে, তাহলে 500, এবং T এর মানটা আমাদের দেওয়া আছে 1200। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি, আমরা এটার মান পাবো হচ্ছে 0.417 জুল পার কেলভিন। ওকে, এরপরে যদি আমাদের DS অফ BC বের করতে বলে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা হবে 0। তোমরা কার্ণচক্র সবাই পড়েছে এবং সবাই জানো যে কার্ণচক্রের BC ধাপ এবং AD ধাপটা হয় হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে এখানে বাইরে থেকে আমাদের কোনো তাপ প্রয়োগ করা হবে না। সেই ক্ষেত্রে DQ এর মানটা কত হবে? আমাদের 0। যদি DQ এর মানটা 0 হয়, তাহলে DQ এর মানটা 0 দিলে পরে 0-র সাথে যা ভাগ করবা তাই 0 হবে। সেই জন্যে কার্ণচক্র রিলেটেড যে কোনো অঙ্ক যদি আসে, সবসময় মাথায় রাখবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে দুইটা
ধাপ আমরা পাবো সেই দুইটা ধাপে আমাদের এনট্রপির পরিবর্তনটা শূন্য হবে। অথবা আমি যদি একটু এভাবে বলি যে আমরা যে এ বি সি ডি আয়তক্ষেত্রটা পেয়েছি, এখানে এবি এবং ডিসিটাকে আমরা যদি একটু আনুভূমিক বরাবর চিন্তা করি, তাহলে এবি এবং ডিসি এই দুইটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া এবং বিসি এবং এডিটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেই ক্ষেত্রে এই দুইটা ধাপে কিন্তু আমাদের এনট্রপির পরিবর্তনটা কত হবে? অবশ্যই মাস্ট শূন্য হবে। ওকে, দেন আমরা যদি ডিএস অফ সিডি বের করতে চাই, ফর্মুলা কিন্তু আমাদের একই, ডিকিউ বাই টি। কিন্তু একটা ব্যাপার খেয়াল করো, এখানে কিন্তু আমাদের ডিকিউ বা কিউ এর মানটা দেওয়া নাই, শুধু টি2 এর মানটা দেওয়া আছে, বা আমরা এখানে টি2 আমি লিখে দিলাম। সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফর্মুলা সবাই জানি, সেটা হচ্ছে কি Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু T1 বাই T2। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু অনায়াসে Q2 এর মানটা সবগুলো মান বসিয়ে বের করতে পারি কত? 270.83 জুল। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। সেই ক্ষেত্রে তুমি যদি এখানে মান বসাও 270.83, আর তার সঙ্গে তুমি যদি টি2 এর মানটা বসাও, টি2 এর মানটা হচ্ছে 650, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি অবশ্যই একটা মান পাবে এবং সেই মানটা পাবা হচ্ছে -0.417 জুল পার কেলভিন। ওকে, দেন তোমাকে যদি ডিএস অফ এডি বের করতে বলা হয়, সেই ক্ষেত্রে যেহেতু বিসিটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একইভাবে আমি তো একটু আগে বললাম এডিও রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেই ক্ষেত্রে এখানকার এনট্রপির পরিবর্তনটাও কিন্তু শূন্য হবে। অর্থাৎ কার্নোট চক্রে সবসময় মাথায় রাখবা যে উলম্ব বরাবর যে দুটি রেখা আছে, যেমন বিসি এবং এডি, এই দুটা প্রক্রিয়ায় কার্নোট চক্র তুমি উইদাউট কোনো কারণ ছাড়াই একবারে কিন্তু তুমি লিখে দিতে পারো এখানে এনট্রপির পরিবর্তনটা শূন্য। এবং কেন শূন্য সেটা কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা করেছি। এবং একটা মজার ব্যাপার খেয়াল করে দেখো, ডিএস অফ এবির মানটা যা এসেছে, ডিএস অফ সিডির মানটাও কিন্তু তাই এসেছে, শুধু একটা এসেছে প্লাস এবং একটা এসেছে মাইনাস। কেন একটা প্লাস একটা মাইনাস এবং কেন সমান? এর কারণ হচ্ছে কার্নোট চক্রে আমরা জানি যে যেখান থেকে শুরু হয় সেটা আবার সেখানেই ফিরে আসে। সেই ক্ষেত্রে ডিএস অফ এবির মানটা দেখো, অ্যারো চিহ্নটা যেদিকে ছিল, সিডির মান অ্যারো চিহ্নটা কিন্তু তার উল্টো দিকে। সেই জন্যে ভেক্টর নিয়ম অনুসারে আমরা প্রথমটাকে প্লাস বললে পরেরটার মান অটোমেটিক্যালি কিন্তু মাইনাস বলতে পারি। এবং সেই ক্ষেত্রে এখানে যদি আমাদের মোট এনট্রপির পরিমাণটা বের করতে বলে, তাহলে এনট্রপির পরিমাণটা আসবে হচ্ছে কত? টোটালটার মান যদি বের করতে বলে, যেহেতু এটা 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 এবং এটা যেহেতু দুইটা জিরো আছে আর এই দুইটা মান সমান, একটা প্লাস একটা মাইনাস, সো মোট এনট্রপির পরিবর্তনটা হবে কত? শূন্য। সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে এরকমও যে কার্নোট চক্রে মোট এনট্রপির পরিবর্তন শূন্য, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। তা আমি আশা করছি যে এনট্রপি রিলেটেড অঙ্কগুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।